কঠিন গোলকধাঁধায় পড়ে গেল বিজিত ওরফে বিজনলাল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষী শিবানীর ঘরের মধ্যে বসে আছে। ঠিক তখনই একটি মেয়ে ঘোমটা মাথায় দিয়ে আয়ুষীর দিকে এগিয়ে আসতে থাকে। তখনই তখনই দেখা যায় আয়ুষী বলতে থাকে, কে আপনি? আপনি এখানে কি করছেন? তখনই তখনই দেখা যায় মেয়েটি বলতে থাকে, আপনাকে সাজাতো বললো, তাই তাই সাজাতে চলে এলাম, সাজিয়ে দিচ্ছি, চুপচাপ সেজে নিন, কোনো কোনো কথা বলবেন না। তখনই আয়ুষী বলতে থাকে, জানেন ও আমাকে জোর করে এখানে তুলে এনেছে, ও আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে আমাকে পালানোর একটা পথ খুঁজে বের করে দিন, আমি পালাতে চাই, আমাকে আমাকে এখান থেকে বেরোতে দিন। তখনই দেখা যায় মেয়েটি বলতে থাকে, আপনি আগে সেজে নিন, তারপরে সবটা হবে, আপনার কিচ্ছু হবে না। এরপরে এরপরে দেখা যায় আয়ুষীকে বেনারসি পরিয়ে সুন্দর করে গয়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় মেয়েটি। এরপরে এরপরে দেখা যায় বিজিৎ সেখানে এসে বলতে থাকে, কি ব্যাপার আয়ুষী, রেডি হয়েছে তো? লগ্ন পেরিয়ে যাচ্ছে, অতি তাড়াতাড়ি তোমাকে বিয়ে করব, আমি বিয়ে করে পুঁতে দেব। এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, তুমি তুমি প্লিজ এমন করো না বিজিৎ, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, আমি আমি বাঁচতে চাই, আমাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। তখন এ কথা শুনে বিজিৎ বলতে থাকে, না তোমার বাচ্চা আর হবে না, বাঁচতে দিতে চেয়েছিলাম, কিন্তু সেই যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছো। এরপরে বিজিৎ আয়েশীর দিকে তাকিয়ে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এই এই শাড়ি, বেনারসি, এই গয়নাগুলো তুমি কোথায় পেয়েছো বলো, কোথায় পেয়েছো তুমি? তখনই আয়েশী বলতে থাকে, আমি আমি কোথায় পেয়েছি মানে, ওই যে ওই মহিলাটি আমাকে এগুলো পরিয়ে দিয়েছে, ওই মহিলাকে তুমি তো পাঠিয়েছিলে আমাকে সাজিয়ে দেওয়ার জন্য। তখনই বিজিৎ বলতে থাকে, আমি তো এগুলো দিইনি, এগুলো দিয়ে তো তোমাকে সাজাতে বলিনি। তখনই আয়েশী বলতে থাকে, আমি জানি না, আমাকে উনি সাজিয়ে দিল, আমি তাই জানি, আমি ভেবেছি তুমি এগুলো পাঠিয়েছো, তাই আমি সেজে নিয়েছি। তখনই বিজিৎ বলতে থাকে, কে আপনি? কে আপনি? এরকম ঘুরুন বলছি। এরপরে এরপরে দেখা যায় তখন বিজিতের কথা শুনে মহিলাটি ঘুরে তাকায়। মহিলাটিকে দেখে দেখে অবাক হয়ে যায় বিজিৎ। বিজিৎ ভয়ে ভয়ে কুঁকড়ে ওঠে। বিজিৎ দূরে দূরে ছিটকে পড়ে আর সেখান থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। বাহিরে এসে মাটিতে লুটিয়ে পড়ে বিজিৎ। ঠিক তখনই দেখা যায় বিজিতের হাতে কিছু একটা দিয়ে ঘা লাগে। তখনই বিজিৎ থেকে তাকিয়ে দেখে ঠিক যেখানটাতে শিবানীকে পুঁতে দেওয়া হয়েছিল ঠিক সেখানে কঙ্কালের হাত বেরিয়ে আছে আর হাতে লেগে আছে প্রচন্ড রক্ত। এটা দেখে বিজিৎ আরো ভয় পেতে থাকে। বিজিৎ চিৎকার করে সবাইকে ডাকতে থাকে আর বলতে থাকে, কোথায় তোমরা? এই বলেই সে জায়গা থেকে দৌড়ে ছিটকে পালিয়ে যায়। এরপরে দেখা যায় ফাঁকা একটি জায়গায় এসে সবাইকে চিৎকার করে ডাকলে তখন সবাই চলে আসে। এরপরে বাবিন বলতে থাকে, কি হলো বিজিৎ, এভাবে ভয় পাচ্ছ কেন? কোনো সমস্যা হয়েছে? তখনই বিজিৎ বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না ওই ঘরে কে আছে, তুমি তুমি গিয়ে দেখো প্লিজ। এরপরে দেখা যায় বাবিন সহ সবাই ভেতরে এসে দেখতে পায় যে অন্য একটি মেয়ে আয়েশীকে সাজিয়ে দিচ্ছে। তখনই বিজিৎ বলতে থাকে, না, এই মেয়েটা ছিল না এখানে, এ মিথ্যে বলছে, আমি আমি নিজের চোখে দেখেছি এই মেয়ে ছিল না এখানে, এখানে শিবানী ছিল, আমি স্পষ্ট দেখেছি এখানে শিবানী ছিল। আয়েশী, তুমি সত্যি কথা বলো যে এখানে এই মেয়েটা ছিল না। তখনই আয়েশী বলতে থাকে, এসব কি বলছো বিজিৎ, উনি তো আমাকে সাজিয়ে দিলেন, উনি তো এখানে ছিলেন, তুমি তুমি কেন এসব বলছো? তখনই দেখা যায় বিজিৎ বলতে থাকে, আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। এরপরে দেখা যায় বিজিৎ বাইরে এসে দেখতে পায় যে যেখানে কঙ্কাল ছিল সেই জায়গাটাও পুরো পরিষ্কার, সেখানেও কোনো কঙ্কালে ছিটে ফুটাও নেই। এটা দেখে অবাক হয়ে যায় বিজিৎ। বলতে থাকে, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার সঙ্গে কি গেম খেলা হচ্ছে নাকি নাকি আমি সাইকো হয়ে উঠছি, আমার মাথায় কি কোনো সমস্যা হচ্ছে, আমার মানসিক চাপ বেড়ে গেছে যার কারণে আমি এরকম দেখছি, তাই তো? এরপরে দেখা যায় এদিকে তটিনী বাড়ি ফিরে দেখতে পায় পুরো পুরো বাড়িটা সুন্দর করে সাজানো। মাদার্স ডে এর জন্য পুরো বাড়িটা সুন্দর করে সাজিয়েছে লাট্টু ও পিকু, আর চারপাশে হ্যাপি মাদার্স ডে ব্যানার টাঙিয়েছে। এটা দেখে তটিনী অনেক খুশি হয়ে যায়। তটিনী বলতে থাকে, আমার বাচ্চাগুলো সত্যি অনেক বড় হয়ে গেছে, ওরা ওরা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কত কি রেডি করেছে। ঠিক তখনই পিকু এসে বলতে থাকে, মাম্মি হ্যাপি মাদার্স ডে। তখনই কথা শুনে দেখা যায় তটিনী খুশি হয়ে যায়। এরপরে লাট্টু লাট্টু আস্তে আস্তে এসে তটিনীর আঁচল ধরে গান গাইতে শুরু করে। তখনই দেখা যায় তটিনী বলতে থাকে, তোরা অনেক বড় হ, তোরা তোরা যে সুন্দর করে বাড়িটা সাজিয়েছিস, আমি যে কত খুশি হয়েছি। এরপরে দীপালি বেরিয়ে এলে তখনই তটিনী দীপালিকে দেখে অনেক খুশি হয়ে যায়। খুশিতে চোখে জল চলে আসে তটিনীর। এরপরে তটিনী দীপালিকে বলতে থাকে, মা আমাকে আমাকে ক্ষমা করে দিও, বিশ্বাস করো মা, আমি কোনো অন্যায় কাজ করিনি, সবাই সবাই যেটা বলছে সেটা সত্যি নয়, সেটা মিথ্যে, সবাই সবাই ভুল বুঝছে, আমি আমি বুঝতে পারছি না।
এদিকে দেখা যায় বিজিত বলতে থাকে, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আয়ুষী, সত্যি করে বলো, তোমাকে কে সাজিয়েছে? এই গয়নাগুলো তুমি কোথায় পেয়েছো? এই গয়নাগুলো শিবানীর, এই বেনারসিটা শিবানীর। আমার আমার খুব ভালো করে মনে আছে, শিবানীর বিয়ের সময় এগুলোই পরেছিল। শিবানী আর আমার বিয়ের সময় এই বেনারসিটাই পরেছিল, এই এই অর্নামেন্টস গুলোই পরেছিল। তুমি এগুলো কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে বলো? কোথা থেকে বেরোলো এইসব গয়না? এরপরে দেখা যায় মেয়েটিকে চেপে ধরে বিজিত। তখনই মেয়েটা বলতে থাকে, বিশ্বাস করুন স্যার, আমি আমি কিছু জানি না, আমি তো সাজাচ্ছিলাম ওনাকে। আপনি এসব কি ভুলভাল কথা বলছেন? এখানে তো অন্য কেউ ছিল না, আমি তো ওনাকে এসব দিয়ে সাজিয়ে দিলাম। এসব তো আপনিই দিলেন আমাদের সাজানোর জন্য। তখনই দেখা যায় বিজিত বলতে থাকে, না তোমরা মিথ্যে বলছো, মিথ্যে বলছো তোমরা। তখনই তখনই আয়ুষী বলতে থাকে, বাড়াবাড়ি করো না বিজিত, একদম বাড়াবাড়ি করো না। তুমি তো ওনাদের এই শাড়িগুলো দিয়েছিলে, তাই ওনারা আমাকে এভাবে সাজিয়েছে। তবে এখন কেন সিনক্রেট করছো বলো? তখনই দেখা যায় বিজিত বলতে থাকে, তুমি তুমি একদম চালাকি করবে না আয়ুষী, একদম চালাকি করার চেষ্টা করবে না। বেশি চালাকি করলে কিন্তু ভালো হবে না। আমি তোমাকে বলছি, তোমরা আমার সঙ্গে খেলছো, তোমরা তোমরা খেলছো আমার সঙ্গে। এই বলে আয়ুষীর শাড়িটা শুকে দেখে বিজিত, আর বলতে থাকে, এটা থেকে এখনো ন্যাপথিনের গন্ধ আসছে। তার মানে এটা পুরনো একটা আলমারি থেকে বের করা হয়েছে। তার মানে শিবানী এখানে এসেছিল, সত্যি করে বলো। এরপরে মেয়েটিকে বলতে থাকে, বলো তুমি সত্যি করে, তুমি কেন মিথ্যে বলছো? তুমি 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 এখানে ছিলে না, তাই না? এখানে এখানে শিবানী ছিল। এরপরে এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, বিজিত প্লিজ বাড়াবাড়ি করো না, প্লিজ সিনক্রেট করো না। আমার আমার এসব ভালো লাগছে না। তুমি আমাকে মেরে ফেলবে তো মেরে ফেলো, কিন্তু কিন্তু এসব বাড়াবাড়ি করো না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। তখনই বিজিত বলতে থাকে, সত্যি করে বলো আয়ুষী, এখানে কি এসেছিল? তা না হলে শুট করে দেব। এই বলে রিভলভার ধরে আয়ুষীর মাথায়। তখনই আয়ুষী ভয়ে কাঁপতে থাকে। এরপরে আয়ুষী মনে করতে থাকে যে মেয়েটি তাকে সাজিয়েছিল সে মেয়েটির কথা। তখন আয়ুষী মনে মনে বলতে থাকে, আমি বলবো না, এই শয়তানটাকে আমি মেয়েটার কথা কিছুতেই বলবো না, কিছুতেই না। ও তো আমাকে সাহায্য করবে বলেছে, তবে আমি কেন ওকে বলবো? তখনই দেখা যায় আয়ুষী বলে ওঠে, আমি জানি তুমি আমাকে মারতে পারবে না, কারণ কারণ তুমি আমাকে ঘুঁটি হিসাবে ব্যবহার করছো। আমাকে মারলে তো তুমি পরশুরামকে ধরতে পারবে না, তাই না? তাই তুমি আমাকে মারবে না। তখনই বিজিত বিজিত দেখা যায় শিবানীর ছবি বের করে নিজের ফোনের ওয়ালপেপারে দেখায় আয়ুষীকে, আর বলতে থাকে, দেখো এই মেয়েটা সেখানে এসেছিল কিনা বলো বলছি, এই মেয়েটা এসেছিল তো। তখনই আয়ুষী আয়ুষী মনে মনে বলতে থাকে, আমি আমি মুখ খুলবো না, কিছুতেই বলবো না। আমি ওকে ওকে আতঙ্কের মধ্যে রাখতে চাই। ও আতঙ্কের মধ্যে থাকুক। আর ওকে ওকে যদি আমি আতঙ্কে না রাখি, তবে তবে কোনোভাবেই হবে না। ওকে আতঙ্কে রাখাটাই আমার জন্য বেটার। তাছাড়া সময় নষ্ট না করলে ও আমাকে আমাকে মেরে ফেলবে। এদিকে দেখা যায় তটিনী একটি শাড়ি বের করে দীপালির হাতে দেয়, আর বলতে থাকে, মা আমাদের তো সেরকম উপার্জন নেই, আমাদের এই সামান্য টাকা দিয়ে তোমার জন্য এই গিফটটা আমি কিনেছিলাম। তখন তখন দেখা যায় দীপালি বলতে থাকে, মেয়েদের সন্তানের উপার্জন মায়েদের কাছে কখনো কখনো সামান্য হয় না তটিনী, এটা বুঝবে তুমি। এটা তোমাকে বুঝতে হবে। কখনো এটাকে সাধারণ মনে করবে না। সবসময় মনে করবে যেটা তোমার উপার্জন, তোমার সন্তানের উপার্জন ততটুকুই তোমার কাছে অনেক মূল্যবান, ততটুকুই তোমার কাছে অনেক অনেক দামি। কিন্তু কখনো যেন তোমার সন্তান অপরাধ জগতে পা না রাখে, কখনো অপরাধ না করে। এরপরে তটিনী দীপালিকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। মনে মনে বলতে থাকে, মা তুমি তুমি তোমার মেয়েকে চিনতে পারোনি, তোমার মেয়ে যে অপরাধে তলিয়ে গেছে। এরপরে দেখা যায় লাট্টু পিকু নিজেদের নিজেদের গিফট গুলো এনে তটিনীর সামনে ধরে, আর দুজন দুটো কার্ড বানিয়ে তটিনীকে দিয়ে বলতে থাকে, হ্যাপি মাদার্স ডে মাম্মি, আমরা তোমার জন্য এসব বানিয়েছি। তখনই লাট্টু লাট্টু ও পিকুকে তটিনী বলতে থাকে, তোমরা আমার জন্য এত কিছু করেছো। এরপরে প্রাচী বলতে থাকে, ছোটদি ভাই, শুধু ওরা নয়, আমিও কিন্তু ওদের পাশে ছিলাম, আমিও কিন্তু ওদেরকে সাহায্য করেছি। সর্দি ভাই, তবে কি আমাদের গিফট নেই? আমাকে গিফট দিবি না? তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ দেবো তো, তুই আগে বিয়ে কর, তোর বেবি হোক, তারপরে তোকে গিফট দেবো, ঠিক আছে? তখন এই কথা শুনে প্রাচী হাসতে থাকে। এরপরে তটিনী বলতে থাকে, সত্যি আজকের দিনটা আমার কাছে অনেক মূল্যবান, আমার কাছে অনেক মূল্যবান হয়ে থাকবে এই দিনটা। এরপরে তটিনী কিছু একটা ভাবতে থাকে, আর আর মনে মনে কিছু একটা বলতে থাকে। এরপরে লাট্টু বলতে থাকে, মাম্মি, আমরা আমরা তোমার জন্য একটা ছোট্ট গিফট এনেছি। এই বলে লাট্টু নেল পালিশ আর পিকু পিকু ক্লিপ হাতে ধরিয়ে দেয় তটিনীর। এরপরে তটিনী বলতে থাকে, এসব তোমরা কোথায় পেয়েছো? তখনই লাট্টু ও পিকু বলতে থাকে, আমরা
পাড়ার কাকুর দোকান থেকে এগুলো কিনে এনেছি। আমাদের যে লক্ষ্মীর ঝুড়ি আছে না, ওখান থেকে টাকাগুলো আমরা বের করেছিলাম, বের করে তোমার জন্য এই সামান্য গিফট কিনেছি। তখন তখন দেখা যায় দীপালি বলতে থাকে, কখনো কখনো দাদু ভাই সামান্য বলবে না, যেটুকু তোমাদের তোমাদের তোমরা তোমরা নিজেরা উপার্জন করতে পারবে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকবে, কখনো কোনো জিনিস নিয়ে সামান্য বলবে না, ঠিক আছে? এরপরে এরপরে সবাই ভেতরে চলে গেলে তখন তটিনী দীপালিকে বলতে থাকে, আমাদের আমাদের সংসারে অভাব অনটনের কারণে সবাই আমাদের ছোট চোখে দেখে, তাই আমরা কখনো বড় হতে চাই না। এরপরে তটিনী বলতে থাকে, জানো মা, আমার আয়ুষীটার জন্য অনেক চিন্তা হচ্ছে। আয়ুষী আয়ুষী এখন কোথায় আছে, কি করছে, আমি আমি জানি না, কিন্তু কিন্তু সত্যি আমার অনেক ভয় লাগছে। আর আর তোমার জামাইও তো আয়ুষীর খোঁজে বেরিয়েছে, কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। এদিকে এদিকে দেখা যায় আয়ুষীকে টানতে থাকে বিজিত, বলতে থাকে, তোকে তোকে আমি এক্ষুনি বিয়ে করব, এক্ষুনি পুঁতে দেবো, এই বলে টেনে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই তখনই দেখা যায় নন্দা এসে বলতে থাকে, এত তাড়াহুড়া কিসের, এত তাড়াহুড়া কেন করছো? আমাদের পাড়ার মেয়েরা সব আসছে, তো সবাই মিলে একটু হই হুল্লোড় করবে, নাচ গান করবে, সবাই মিলে একটু মজা করবে, তারপরে না বিয়ে হবে, তাই না? তখনই বিজিত বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস নন্দা? এখান থেকে যা বলছি, এখানে এখানে একদম থাকবি না, এখান থেকে যা। তখনই নন্দা বলতে থাকে, এমন করছিস কেন? আমাদের আমাদের বিজনলালের বিয়ে, আর আমাদের বিজনলালের বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না? এ কি হয়? ধুমধাম করে বিয়ে হবে। এই বলে দেখা যায় আয়ুষের কাছে গিয়ে কথা বলতে 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 থাকে, জানো তুমি ওর কয় নাম্বার শিকার, কয় নাম্বার টার্গেট তুমি ওর? তখন এ কথা শুনে আয়ুষী কুকড়ে ওঠে, আয়ুষী আরো ভয় পেতে থাকে। এরপরে বিজিত বলতে থাকে, কি বলছিস তুই ওকে? ও ভয় পাচ্ছে কেন এত? তখনই নন্দা বলতে থাকে, না, আমি সেরকম কিছুই বলিনি। এরপরে দেখা যায় নন্দা ভেতরে সবাইকে ডাকে আর বলতে থাকে, কই রে তোরা, সবাই ভেতরে আয়, এভাবে বাইরে থাকবি না। এরপরে দেখা যায় তাদের হাত থেকে বর বউ পুতুল নিয়ে হাতে নিয়ে নন্দা সেগুলো ভেতরে নিয়ে আসে, সেগুলো রেখে রেখে গান গাইতে শুরু করে নন্দা। এটা দেখে অবাক হয়ে যায় আয়ুষীর গানটা অনেক ভালো লাগে। এরপরে দেখা যায় নন্দা গান গাইছে আর সেই পুতুলগুলোকে সুন্দর করে বর বউ সাজিয়ে দিচ্ছে আর বলছে যে ওদেরকে ওদেরকে আমরা আমরা অনেক যত্ন করে গ্রামের মেয়েরা রাখি, বুঝতে পেরেছো? এরপরে আয়ুষীর সামনে গিয়ে গান গাইতে থাকে আর মনে মনে বলতে থাকে, বিজিত, তোমার তোমার আজকে শেষ দিন হবে, উনি আসছে, তোমাকে অবশ্যই ধরবে। এরপরে দেখা যায় আয়ুষী কাঁদতে থাকে। এটা দেখতে থাকে বিজিত মনে মনে বলতে থাকে, সরি আয়ুষী, আমার তোমাকে টোপ হিসাবে ব্যবহার না করে কোনো উপায় ছিল না, তাই তো তোমাকে আমি টোপ হিসাবে ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও। এরপরে নন্দা নন্দা গান গাইতে থাকে আর বলতে থাকে, তুমি তুমি অনেক মিষ্টি মেয়ে, তোমাকে দেখিয়ে আমার অনেক ভালো লাগছে, তুমি তুমি সত্যি অনেক মিষ্টি। তখনই আয়ুষী কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার এসব ভালো লাগছে না, আমার আমার এসব ভালো লাগছে না, আমি এই বিয়েটা করতে চাই না, ও আমাকে জোর করে বিয়েটা করতে চাইছে, আমাকে মেরে ফেলবে, আমি বিয়েটা করতে চাই না। এরপরে দেখা যায় বিজিত যখন নন্দা গান গাইছে তখনই আয়ুষের জায়গায় শিবানীকে দেখতে পায়। এটা দেখে অবাক হয়ে যায় বিজিত সেটা দেখে ভয়ে ভয়ে কেঁপে ওঠে আর চিৎকার করে বলতে থাকে, বন্ধ করো এসব, আমার আমার এসব ভালো লাগছে না, নন্দা এসব বন্ধ কর, এসব কি বলছি বলছি বন্ধ কর, আমার আমার জাস্ট এসব মেনে নিতে পারছি না আমি। তখনই দেখা যায় নন্দা বলতে থাকে, কেন কেন কিছু মনে পড়ছে? আরো মনে পড়বে, আরো অনেক কিছু মনে পড়বে। তুমি তুমি যে যে অন্যায় করেছো শিবানীর সঙ্গে, সে অন্যায়ের কথা তোমাকে তো মনে করতেই হবে, মনে করাই দরকার। তখন এ কথা শুনে বিজিত বলতে থাকে, তুই কেন এখানে এরকম সিন ক্রিয়েট করছিস নন্দা? এখানে কোনো রকম কোনো সিন ক্রিয়েট করবি না, তুই এখান থেকে বেরিয়ে যা। তখনই নন্দা বলতে থাকে, আমি তো এখান থেকে বেরোনোর জন্য আসিনি, এখান থেকে কেন বেরোবো বলো? তখনই দেখা যায় বিজিতের ফোনে একটা ফোন আসে, ফোনের স্ক্রিনে লেখা আছে শিবানী। এটা দেখে ভয় পেয়ে যায় বিজিত বলতে থাকে, বাবিন, এই দেখো আমি বলেছিলাম না শিবানী বেঁচে আছে, শিবানী তো ফোন করছে, এই যে শিবানীর নাম্বার। এটা দেখে তখন নন্দা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, খেলা শুরু হয়ে গেছে, এবার খেলা খেলা জমবে। এরপরে দেখা যায় বিজিত নন্দাকে বলতে থাকে, সত্যি করে বল, তো শিবানীর ফোনটা কোথায়? শিবানীর ফোন থেকে আমাকে কে ফোন করছে, কে ফোন করছে আমাকে? এরপরে দেখা যায় বিয়ের মণ্ডপে বিজিত শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, পরশুরাম, তুমি যদি আধ ঘন্টার মধ্যে এখানে না আসো তবে আয়ুষীকে আমি বিয়ে করে মেরে পুঁতে দেবো শিবানীর পাশে। এরপরে দেখা যায় তখনই দেখা যায় যে পরশুরাম এসে বিজিতকে শুট করে, বিজিতের হাতে শুট করলে তখনই পরশুরাম বিজিতের সঙ্গে ধস্তাধস্তি করতে শুরু করে। এরপরে আড়াল থেকে
পরশুরামের মাথায় আঘাত করে কেউ, তখনই পরশুরাম লুটিয়ে পড়ে। এরপরে দেখা যায় বিজিত পরশুরামকে চেপে ধরলে টটিনি এসে বিজিতকে শুট করে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম নিজে থেকে হার মেনে নেয় টটিনির রূপ দেখে। তখন পরশুরাম বলতে থাকে, টটিনি, তুমি আমার সঙ্গে এমনটা করতে পারলে? আমি কখনোই ভাবতে পারিনি তুমি এমন হবে।